প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা শাখার আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র অধ্যায় দ্বিতীয়, ক্লাস নম্বর হচ্ছে 10। আলোচ্য বিষয় হচ্ছে সংগঠন কাকে বলে, সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠনের শ্রেণীবিভাগ। আমরা প্রথমে আলোচনা করব সংগঠন কাকে বলে। সংগঠন বলতে এখানে আমরা একটা উদাহরণের সাহায্যে পরিষ্কারভাবে সংগঠক আর সংগঠনটা কি ধারণা নেব। মিস্টার রহিম ঢাকা শহরে বসবাস করেন। তিনি তার পরিবার পরিজন বন্ধু বান্ধব কাছ থেকে কিছু টাকা ধার নেন এবং নিজস্ব তহবিল হইতেও ওই টাকা সংযুক্ত করে ঢাকায় মতিঝিলে এক খণ্ড জমি খরিদ করে এবং সেই জমির মধ্যে কারখানার দুটি ঘর নির্মাণ করে। তিনি মন স্থির করেছেন জুতা তৈরি করেন এবং জুতা তৈরির জন্য মেশিন ক্রয় করেছেন, কাঁচামাল খরিদ করেছেন এবং অন্য প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ দক্ষ শ্রমিকদেরকে অধিক বেতনে নিয়োগ দিয়েছে এবং শ্রমিকদের দ্বারা অনুকূল পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে তেনার এই জমি এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে এবং নিজস্ব তহবিল থেকে যা অর্থ সেটা হচ্ছে মূলধন এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে দক্ষ শ্রমিক বা প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে শ্রম। এই ভূমি শ্রম মূলধন একত্রিতকরণ করে উৎপাদন পরিচালনা করছেন। এই জন্য মিস্টার রহিম হচ্ছেন একজন সংগঠক। উৎপাদনের উপকরণগুলোকে সমন্বিত প্রচেষ্টায় পরিচালনা করছেন মিস্টার রহিম, তাই মিস্টার রহিম হচ্ছেন একজন সংগঠক। এখন আমাদের কথা হচ্ছে সংগঠন কাকে। সংগঠন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে উৎপাদনের উপকরণগুলো ভূমি শ্রম মূলধনকে একত্রিত করে কোন উৎপাদন কার্য পরিচালনা করাকে বলে। আরো অন্যভাবে বলা যায় সংগঠন হচ্ছে প্রতিভার ব্যক্তির দ্বারা শ্রেষ্ঠ কাঠামো, মানবীয় কাঠামো যা ভূমি শ্রম মূলধনকে একত্রিত করে মুনাফা লাভের আশায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান। সুতরাং সংগঠন হচ্ছে কতিপয় ব্যক্তির মুনাফা অর্জনের উদ্দেশ্যে একত্রে মিলিত হয়ে উৎপাদনের উপাদানগুলোকে সঠিকভাবে পরিচালনার জন্য যে সমন্বিত প্রচেষ্টাকে মূলধন। অতএব সংগঠন হলো দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা লাভের আশায় নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং ঝুঁকি গ্রহণ করেন এবং ব্যবসায় পরিচালনা করেন, তাকে ব্যবসায় সংগঠন বলে। সংগঠন এক কথা সংগঠন হচ্ছে উৎপাদনের উপকরণগুলোকে নির্দিষ্ট লক্ষ্যপথে পরিচালনা করার জন্য সম্মিলিত প্রচেষ্টা। আমরা এখন সংগঠনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্য শব্দের অর্থ হচ্ছে শনাক্তকারী চিহ্ন। সংগঠনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তবে ব্যবসা প্রতিষ্ঠান ভেদে বৈশিষ্ট্যের কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা এখানে কতিপয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করব, যে বৈশিষ্ট্যগুলো প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে লক্ষণীয়। তবে এখানে কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে কোনো ব্যবসায় সংগঠন বা কোনো ব্যবসায় পরিচালনা করার জন্য যে কাজ করেন তাকে আমরা এখানে সংগঠন বলে থাকি। দুই নম্বর হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। যেনারা সংগঠক ব্যবসা পরিচালনা করার জন্য একত্রিত হয়েছেন, উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে সমন্বিতভাবে অর্থাৎ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উৎপাদন কার্যকে পরিচালনার প্রক্রিয়াকেই এখানে আমরা সংগঠনের দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করি। তৃতীয় নম্বর হচ্ছে উদ্দেশ্য। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যকে সামনে রেখে সেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। ব্যবসা এখানে পরিচালনা করা হচ্ছে এক নম্বরে হচ্ছে যে মুনাফা অর্জন, দুই নম্বর হচ্ছে ব্যবসা সম্প্রসারণ। ব্যবসা যত সম্প্রসারণ হবে তত উৎপাদন বেড়ে যাবে, আর মুনাফার পরিমাণ যখন বেড়ে যাবে তখন ব্যবসার প্রতি সংগঠকেরা আকৃষ্ট হবে। সুতরাং দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জন ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যেই ব্যবসা সংগঠন করে থাকে বা ব্যবসা পরিচালনা করে থাকে। 4 নম্বর হচ্ছে শ্রম বিভাগ। বর্তমান বৃহদায়তন আধুনিক স্বয়ংক্রিয় মেশিনের যুগ, তথ্য প্রযুক্তির সময়ে আমরা ব্যক্তি বা দলের উপরে নির্ভর করে কোনো উৎপাদন করি না। উৎপাদন কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন হয়ে থাকে, একটি পণ্য কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন হয়ে থাকে, এই জন্য শ্রম বিভাগ করার মতো। শ্রম বিভাগে করার ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান তার কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভিন্ন বিভাগে উপবিভাগে এবং দক্ষতা অনুযায়ী বন্টন করার প্রক্রিয়াকে আমরা শ্রম বিভাগ বলে থাকি। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়াকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তকরণ করাকেই শ্রম বিভাগ বলে। তারপর হচ্ছে দায়িত্ব ক্ষমতা বন্টন। বৃহদায়তন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন দক্ষতা সম্পন্ন ব্যক্তি থাকে, বিভিন্ন দক্ষতা সম্পন্ন কর্মচারী শ্রমিক থাকে। যে শ্রমিক যে কাজে দক্ষ পারদর্শী তাদেরকে সেই কাজের মধ্যে বন্টন করা হয়ে থাকে। সুতরাং উৎপাদনের ভিত্তিতে শ্রমিক কর্মচারীদের মধ্যে দায়িত্ব ক্ষমতা বন্টন করা হয়ে থাকে।
তারপর হচ্ছে কার্যবিন্যাস, উৎপাদন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কার্য পরিচালনার জন্য সুসজ্জিত করা বা সাজানো, কারখানার ঘর, কারখানার যন্ত্রপাতি, কারখানার শ্রমিকের কাজ করার জায়গা, চলাচলের জায়গা, যাতে অনায়াসে বাধাহীনভাবে চলাফেরা করতে পারে, এই জন্য কার্যবিন্যাস করা থাকে। অর্থাৎ শ্রমিকের যাতে কাজ করতে কোনো বাধার সম্মুখীন না হয়ে পারে, অনায়াসে চলাফেরা করতে পারে এবং নিজেকে নড়াচড়া করতে পারে, এমন ধরনের স্পেসকে লক্ষ্য করে যন্ত্রপাতি সাজানো এবং শ্রমিকদের উৎপাদনে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, এই জন্য যন্ত্রপাতির সঙ্গে তাদের কাজের সম্পৃক্ততা অনুযায়ী বিন্যাস করা হয়ে থাকে। তারপর হচ্ছে ঝুঁকি গ্রহণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের যেনারা সংগঠক তেনারাই ঝুঁকি মোকাবেলা করে উৎপাদন কার্য পরিচালনা করেন। অর্থাৎ যদি ব্যবসায় করতে গিয়ে লোকসান হয় তা গ্রহণ করেন এবং ব্যবসায় মুনাফা আসে সেক্ষেত্রে উৎসাহিত মনে কাজ করেন। অর্থাৎ ব্যবসায়ের ফল এবং অনিশ্চয়তা সবই সংগঠকরাই ঝুঁকি গ্রহণ করে থাকেন। অর্থাৎ প্রতিযোগিতা, ঝুঁকি বলতে এখানে প্রতিযোগিতামূলক পরিবেশে সংগঠকরাই মোকাবিলা করে থাকে। নির্দেশনা চেইন, অর্থাৎ সংগঠনটা হচ্ছে একটি চেইন যা উপরের তত্ত্বাবধানের নিচের স্তরে কর্মীদের মাঝে কাজের বন্টন হয়ে থাকে। চেইন অফ কমান্ড যা উপর থেকে নিচের দিকে পরিচালিত হয়। অর্থাৎ উপরে ব্যবস্থাপক থাকবেন, নিচে সুপারভাইজার থাকবেন এবং বিভিন্ন স্তরের সুপারভাইজারের মাধ্যমে শ্রমিকদের থাকবে। এভাবে পর্যায়ক্রমে কাজগুলো পরিচালিত হয়ে থাকে। এটাকে সর্বাধিক সংগঠন বলা হয়। তারপর হচ্ছে তত্ত্বাবধান নিয়ন্ত্রণ। তত্ত্বাবধান নিয়ন্ত্রণ বলতে এখানে সুপারভিশন বলা হয়েছে। অর্থাৎ যে পণ্য উৎপাদন করার জন্য যে কাজ আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সেই মান অনুযায়ী পণ্যগুলো উৎপাদন হয়েছে কিনা, যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে বা ত্রুটি হয়ে থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাটা হচ্ছে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে আমরা পরিষ্কারভাবে বুঝি পূর্ব কর্মসূচি অনুযায়ী যে পণ্যের মান নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী পণ্যটা যদি উৎপাদন না হয়ে থাকে, তার সংশোধনকরণ সম্পন্ন হয়ে থাকে সেই অনুযায়ী তা তত্ত্বাবধান। সুতরাং নির্বাহীর মাধ্যমে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ কার্য সম্পন্ন করে। তারপরে আসতেছে নমনীয়তা। প্রতিষ্ঠানে উৎপাদন করতে গিয়ে অনেক সময় দীর্ঘদিন যন্ত্রপাতি চলতে অনেক সময় উৎপাদন, ডিজাইন এবং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কিছু পরিবর্তন করার প্রয়োজন দেখা যায়। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে পরিবর্তন করে সংযোজনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করার জন্য যে পরিবর্তন প্রক্রিয়া অর্থাৎ পরিবর্তনিক মডেল ব্যবহার করা হয় সেটা হচ্ছে নমনীয়তা। পরিবর্তিত পরিস্থিতিতে যেমন একজন বর্তমানে ক্রেতা ভোক্তাদের চাহিদা দিন দিন পরিবর্তন হচ্ছে, রুচি পরিবর্তন হচ্ছে, এই অনুযায়ী পণ্য তৈরি করাটা হচ্ছে নমনীয়তা। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করাটাই হচ্ছে পণ্য নমনীয়তা। এখন আমরা আলোচনা করবো সংগঠনের শ্রেণী। উৎপাদন ব্যবস্থাপনায় এই দ্বিতীয় অধ্যায়ের সংগঠনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়। সেটা সর্বশেষ পর্যায়ে যদি ভূমিচরণ মূলধন থাকে, এক্ষেত্রে যদি সংগঠন না থাকে তাহলে আবার উৎপাদন কার্য পরিচালনা করা যায় না। তা আমরা সংগঠনগুলোকে কয়েকটা ভাগে বিভক্ত করি, যাকে আমরা শ্রেণীবিভাগ বলেছি। এইখানে সংগঠনগুলো শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বরে যেমন আমরা বলবো এক মালিকানার সংগঠন, 2 নম্বরে হচ্ছে অংশীদারি সংগঠন, 3 নম্বরে হচ্ছে যৌথ মজুরি সংগঠন, 4 নম্বরে হচ্ছে সমবায় সমিতি, 5 নম্বরে হচ্ছে জোট সংগঠন, 5 নম্বরে হচ্ছে জোট সংগঠন। তারপর হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন, যাকে আমরা ব্যবসায়ী সংগঠন বলি বা রাষ্ট্রীয় সংগঠন। এক মালিকানায় একজন ব্যক্তি কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত সংগঠনকে এক মালিকানার সংগঠন বলে। অংশীদারি সংগঠন 2 বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে চুক্তির মাধ্যমে কোনো কার্য সম্পাদন করার জন্য যে সংগঠনে মিলিত হয় তাকে আমরা অংশীদারি সংগঠন বলি। অংশীদারি সংগঠনের চুক্তির মূল ভিত্তি এবং চুক্তি অনুযায়ী আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি। এখানে কি হচ্ছে অংশীদারি সংগঠনের মূল ভিত্তি? চুক্তি অনুযায়ী সদস্য তাদের মূলধন বিনিয়োগ করে থাকে এবং ওই চুক্তি অনুযায়ী মুনাফা পেয়ে থাকে। এখানে চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হয়, তবে লিখিত হওয়াটাই উত্তম। যেমন আমরা নবম শ্রেণীতে অংশীদারি অঙ্ক করেছি। মিস্টার রহিম 10,000 টাকা দিলেন 1 বছরের বিনিয়োগ করার জন্য এবং মিস্টার করিমও 10,000 টাকা দিলেন 1 বছর। মিস্টার করিম ও রহিম দুইজনে 10,000 করে 20,000 টাকা দিলেন 1 বছরের জন্য। 6 মাস পরে মিস্টার জাহিদ এসে 15,000 টাকা দিলেন, সে সংযুক্ত হয়। এক্ষেত্রে এই 3 জন ব্যক্তি হবেন ওই প্রতিষ্ঠানের অংশীদারি সংগঠন। সুতরাং তারপর আমরা যৌথ মুদ্রানী কোম্পানির কথা বলি। যৌথ মুদ্রানী কোম্পানি হচ্ছে একটি ব্যক্তি সত্তা বিশিষ্ট প্রতিষ্ঠান যা ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হয়। এখানে যৌথ মুদ্রানী কোম্পানি 2টি অংশে বিভক্ত হয়। একটা হচ্ছে
প্রাইভেট কোম্পানি, একটা হচ্ছে পাবলিক কোম্পানি। প্রাইভেট কোম্পানি হচ্ছে কমপক্ষে সদস্য সংখ্যা 2 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 7 জন সদস্য। সুতরাং শেয়ারের দ্বারা এখানে সীমাবদ্ধ থাকে। তারপরে হচ্ছে সমবায় সংগঠন। সমবায় সংগঠনকে সাধারণত 20 জন সদস্য নিয়ে এই সংগঠন করা থাকে, 20 সদস্য বিশিষ্টটাই এই সংগঠন পরিচালনা। তারপর হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্র অর্থাৎ সরকার কর্তৃক গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত সংগঠন রাষ্ট্রীয় সংগঠন বলা হয়। তারপর হচ্ছে জোট সংগঠন। জোট সংগঠনটা হচ্ছে ব্যবসায়ী, কতিপয় ব্যবসায়ী অর্থাৎ একই সমজাতীয় শ্রেণীর ব্যবসায়ীরা একত্রে মিলিত হয়ে এক ব্যবস্থাপনায় যে সংগঠন পরিচালনা করেন তাকে জোট সংগঠন। অর্থাৎ একটি এলাকায়, একটি নির্দিষ্ট এলাকায় একই জাতীয় যে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তাকে আমরা জোট সংগঠন বলে থাকি। অর্থাৎ এখানে সুবিধাটা হচ্ছে এক জায়গায় একই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এতে ব্যবসায়ীদের নিজেদের ক্ষতি হয় না এবং প্রতিযোগিতায় তাদের মোকাবেলা করা সহজ হয়, যেটা অন্য এককভাবে করতে গেলে সুবিধা পাবে না। সুতরাং ব্যবসায়ীরা নিজেদের ক্ষতি রোধ করার জন্য একত্র মিলিত হয়ে যে ব্যবসা সংগঠনের এক ব্যবস্থাপনার অধীনে, সমজাতীয় ব্যবসা সংগঠনের এক ব্যবস্থাপনার অধীনে পরিচিত হয় তাকে জোট সংগঠন বলে। যার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দ্বিতীয় অধ্যায়ের ব্যবসা সংগঠনের বিষয়ে আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করছি এবং আগামী ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করা হবে।